ঘরটা নিস্তব্ধ, বাতাসে হালকা একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। চারিদিকের অন্ধকার এমনই গা ছমছমে যে মনে হয় যেন আলো নিজেই ভয়ে পালিয়ে গেছে। একটা টিমটিমে বাল্ব ছাদের কোনায় ঝুলছে। কাঁপতে কাঁপতে অন্ধকারের বুক চিরে ফেলেছে সামান্য আলো। চেয়ারটার সঙ্গে হাত পা শক্ত করে বাঁধা একজন লোক। মুখটা আধো আলো আধারিতেই স্পষ্ট নয়, কিন্তু কপাল জুড়ে ঘাম, ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভয় আর অনিশ্চয়তায় ছলছল করছে। মাঝে মাঝে দরজার ওপার থেকে জুতোর শব্দ আসছে, ঠক ঠক ঠক। একটা ভারী দরজা ধীরে ধীরে কর্মর শব্দ তুলে খুলে যায়। ভেতরে ঢোকে দুটো ছায়ামূর্তি। একজন সোজা লোকটার সামনে এসে দাঁড়ায়, মুখে হালকা হাসি। প্রথম থেকে রাজ, এইবার রাজের পাশে দাঁড়ায় লাবিব। মুখে ঠান্ডা এক চাপা হাসি, হাতে একটা ব্যাগ। শব্দ না করে সে সেই ব্যাগটা উল্টে দেয় সামনের টেবিলে। টেবিলের ওপর গড়িয়ে পড়ে ছোট ছোট কিছু ছুরি, রড, হাতুড়ি, কিছু তার, কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আর মোটা দড়ি। লোকটা চোখ বড় বড় করে তাকায়, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। কি ভাবছ? লাবিব ফিসফিস করে, যেন কোনো বন্ধুকে দুষ্টুমি করতে আসা ছেলের মতো। এইসব খেলনার জন্য তো ভয় পাওয়ার কিছু নেই, তাই না আঙ্কেল? তোমার কলিজাটা তো অনেক বড়, এইসব খেলনা দেখে ভয় পাচ্ছ? ইটস নট ফেয়ার, এমন করলে আমি কিন্তু খেলবো না। লোকটা তখন রীতিমতো কাঁপছে। সে রাজের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে কেন এখানে নিয়ে এসেছ? রাজবাবা, বিশ্বাস করো, আমি আমি কিছুই করিনি। রাজ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। মুখটা অন্ধকারে থাকলেও চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ঠান্ডা কণ্ঠে কৌতুকের সঙ্গে বলে, আরে আরে, এ কি, তুমি ভয় পাচ্ছ কেন ড্রাইভার আঙ্কেল? আমি কি বলেছি যে তুমি কিছু করেছ? ব্যাপারটা এমন হয়ে গেল না, আমি বললাম ঠাকুর ঘরে কে রে, আর তুমি বললে আমি তো কলা খাইনি। লোকটা এবার আরও বেশি ঘাবড়ে গেল। বুঝে গেছে তার আর বাঁচার পথ নেই, তাও নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ বলল, জানো, আমি কখনো গায়ে হাত তুলতে চাই না, কিন্তু কিছু ব্যথা না পেলে কিছু সত্য মুখ ফুটে বের হয় না। এটা বলেই টেবিলের ওপরে লোকটার হাত রেখে হাতুড়ি দিয়ে জোরে একটা বাড়ি দিল। লোকটা সজোরে চিৎকার করে উঠল, ব্যথায় কুকরাতে কুকরাতে কাঁদতে শুরু করলো আর বলল, আমি বলবো, সব বলবো, শুধু আমাকে মেরো না প্লিজ। লাবিব নিঃশব্দে একটা ছুরি হাতে নিয়ে ঘোরাতে থাকে। হঠাৎ থেমে রাজের দিকে তাকিয়ে বলে, ব্রো, এই মেয়ে মানুষের মতো কান্নাকাটি আমার ভালো লাগছে না, শুরু করি? রাজ ঠান্ডা গলায় বলল, না, আগে বলুক কে তাকে পাঠিয়েছিল, কার অর্ডারে সে গিয়েছিল সেই রাতে, সেই নির্মমতার পেছনে কি এমন ছিল? লোকটা হঠাৎ চিৎকার করে ওঠে, তারা আমাকে অনেকগুলো টাকা অফার করেছিল। রাজ ধীরে ধীরে তার মুখের সামনে এসে দাঁড়ায়। তুই ভুল করেছিলি, আজ তোর কণ্ঠ দিয়েই বের হবে সব, নাম, ঘটনা, প্ল্যান, সব কিছু। নইলে এই ঘর তো নিঃশব্দেই গিলে ফেলতে পারে মানুষকে। এক মুহূর্তেই ঘরের নিস্তব্ধতা গা ছমছমে হয়ে ওঠে। লাবিব হাসে, ভুল জায়গায় ভুল খেলা খেলেছ আঙ্কেল, এখন সেই ভুলের মাসুল দিতে হবে। অন্ধকার ঘরের বাতি টিমটিম করে জ্বলছে। বাতাসে এক অদৃশ্য চাপা উত্তেজনা। কাঠের চেয়ারে বাঁধা লোকটা কাঁপছে। চোখের সামনে রাজ দাঁড়িয়ে, চোখে আগুন আর ঠোঁটে এক চাপা রাগ। লোকটা ভেঙে পড়ে, কাপা কাপা গলায় বলে, আমি আমি নিরুপায় ছিলাম রাজবাবা। আমি তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই। একজন ড্রাইভারের বেতনই কত থাকে, ওগুলো দিয়ে আমার সংসার চলছিল না, আমার বাচ্চার ওষুধ কেনার টাকাটাও ছিল না। তখন ওরা আমাকে অনেক টাকার অফার করলো। বলল, শুধু একটা কাজ করতে হবে, কিছু ফাইল সরাতে হবে, কিছু তথ্য ওদের দিতে হবে। আমি লোভে পড়ে গিয়েছিলাম, জানতাম ভুল, কিন্তু বাঁচতে চেয়েছিলাম। রাজ একটু নত হয়ে লোকটার চোখে চোখ রাখে, কণ্ঠটা ঠান্ডা কিন্তু তীব্র। তুমি যদি আমার বাবাকে বলতে, যদি শুধু একটাবারও বলতে, তিনি কি তোমার পাশে দাঁড়াতেন না? তুমি জানো না আমার বাবা কতটা হৃদয়বান মানুষ ছিলেন? না খেতে পেয়ে যখন মরে যাচ্ছিলে, আমার বাবাই তোমাকে একটা চাকরি দিয়েছিল, সংসার চালানোর একটা উপায় দিয়েছিল, আর তুমি কিনা আমার বাবার। লোকটা মাথা নিচু করে ফেলে। রাজ ধীরে ধীরে বলে যায়, আমার বাবার খেয়ে তার ছায়ায় বেঁচে থেকে সেই মানুষটার পেছনে তুমি ছুরি চালালে, টাকা নিয়ে তোমার বিবেককে বিকিয়ে দিলে, বিশ্বাসঘাতকতা করেছ মানুষের সাথে যে তোমাকে বেঁচে থাকার পথ দেখিয়েছিল তার সাথে। লোকটা কেঁদে ফেলে, মুখ লুকায় কাঁধে। আমি দোষী রাজবাবা, আমি জানি আমার ক্ষমা নেই, কিন্তু আমি তখন শুধুই নিজের পরিবারের কথা ভাবছিলাম। রাজ পিছিয়ে যায়, মুখে একরকম ঘৃণা ও দুঃখ মিশ্রিত অভিবেগ। তোমার ওই নিজের পরিবার আজও ঠিক আছে, কিন্তু আমার আর লাবিবেরটা, আমার বাবা, আমার মা, এমনকি আমার ওই ছোট পুচকি বোনটাও আজ নেই। লাবিব, ওর বাবা, ওর ভাই, আমি শুধু জানতে চাই কেন ওরা এমনটা করলো? শুধু কি আমার বাবার সম্পত্তি, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ ছিল? একটা নিস্তব্ধতা নেমে আসে ঘরে, ঘড়ির কাঁটা যেন থেমে যায়। লোকটা ফিসফিস করে ওঠে, হিংসা, লোভ আর না পাওয়া ভালোবাসার জন্য।
রাজ সামনে এসে ঠান্ডা গলায় বলে, মানে? লোকটা চোখ তুলে চাইল আর বলল, তোমার বাবা একজন মহান মানুষ ছিল। দরিদ্রের পাশে দাঁড়াতো, ক্ষতিগ্রস্তদের সাহায্য করত। উনার উদারতার জন্য আল্লাহ হয়তো ওনাকে 2 হাত ভরে দিয়েছেন। খুব ভালো স্টুডেন্টও ছিল, সফল। তাই টিচাররা এবং আশেপাশের মানুষ সবাই অনেক অনেক ভালোবাসত। একটা বটবৃক্ষ ছিল উনি। কলেজ লাইফে পরিচয় হয় তোমার মায়ের সাথে তোমার বাবার। প্রথমে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, তারপর প্রেমের সম্পর্ক। তোমার বাবার আরও 2 জন বন্ধু ছিল যারা সব কিছুই জানত। তারা ওপরে ওপরে ভালো দেখালেও ভেতরে ভেতরে তোমার বাবার সাফল্য নিয়ে হিংসে করত। আর তোমার মাকে ভালোবাসত আরও একজন, কিন্তু সে কখনো সাহস করেনি বলতে, কেননা তোমার মা ভালোবেসেছিল তোমার বাবাকে, বিয়ে করেছিল তাকে, আর সে ছিল তোমার বাবারই খুব প্রিয় বন্ধু। রাজ স্তব্ধ হয়ে যায়। লোকটার গলায় তখন অদ্ভুত এক ঘৃণা আবেগের মিশ্রণ। সে মানতে পারেনি যে নারীকে সে পাগলের মতো ভালোবেসেছে সে অন্য কারো ঘরণী হয়েছে। সে হেরে গিয়েছিল। এরপর তোমার বাবার সাফল্য, সুখী পরিবার, সন্তানদের ভালোবাসা সব যেন তার চোখে ঘৃণার আগুন হয়ে জ্বলতে থাকে। আর তার সঙ্গ দেয় তোমার বাবার আরেক বন্ধু। লোকটা একটু থেমে বলে, তোমার বাবাকে ধ্বংস করাই ছিল তার প্রতিশোধ। সেই প্রতিশোধের প্ল্যানেই কোনোভাবে জড়িয়ে গিয়েছিলাম আমি, আর আরও অনেকেই। প্রত্যেকটা মানুষই আমার মতো দরিদ্র ছিল। তারা টাকার জন্য করেছে সব, তোমার পরিবারকে ভেঙে দেওয়ার জন্য, আর সব সম্পত্তিও তাদের দখলে নেওয়ার জন্য তারা এই খেলায় মেতেছিল। রাজ দাঁড়িয়ে নিঃশব্দে শোনে। হৃদয়টা যেন ধীরে ধীরে জমে বরফ হয়ে যাচ্ছিল। তোমার মা ছিলেন সেই আগুন যাকে সে কোনোদিন ছুঁতে পারেনি। তোমার বাবার নাম ছিল সেই পাহাড় যেটা সে কোনোদিন টপকাতে পারেনি। আর তুমি যে বেঁচে আছো সেটা তো ওরা হয়তো জানেই না। ওরা ভেবেছিল সেই ধ্বংসস্তূপে তুমিও মারা গেছো। রাজের দাঁত কিড়মিড় করে উঠল। সে জানে এই গল্প এখনও শেষ হয়নি। সত্যি যত বেরিয়ে আসছে ততই শিকড়ে নাড়া দিচ্ছে সব কিছু। অন্ধকার ঘরের ভেতরে বাতি নিঃশব্দে দুলছে। চেয়ারে বাঁধা লোকটার মুখ ঘামে ভিজে আছে। রাজ, শিকদার আর লাবিব 2 চোখে আগুন সামনে দাঁড়িয়ে। এই কথাগুলো শুনে যেন ওদের ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। রাজ ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, তোর কাছে কিছু জানতে চাইব না, তোকে বিশ্বাস করি না। শুধু একটা জিনিস বল, আমার ছোট বোনটা কোথায়? লোকটা কেঁপে কেঁপে ওঠে। তার চোখে ভয়, কণ্ঠে হাহাকার। রাজবাবা, আমি জানি না, আমি সত্যিই জানি না। আমি শুধু মামুনি ম্যাডামকে নিয়ে ওদের হাতে তুলে দিয়েছিলাম। তারপর কি হয়েছে আমি জানি না। তারা শুধু বলেছিল মামুনি ম্যাডামকে যেন ওদের কাছে দিয়ে আসি, আর আমিও তাই করেছি। চুপচাপ দাঁড়িয়ে থাকা লাবিবের হঠাৎ রাগে বিস্ফোরণ ঘটে। এক ঝাঁপে সামনে এগিয়ে এসে এক লাথিতে লোকটাকে চেয়ারে ফেলে দেয়। তুই কি মানুষ? একটা দুধের বাচ্চাকে অমন জালিমদের হাতে তুলে দিতে তোর একটুও বিবেকে বাঁধল না? গর্জে ওঠে লাবিব। লোকটা মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে কাঁদে। আমার নিজেরও ছেলে মেয়ে আছে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ওরা বলেছিল এমনটা না করলে আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। আমি ভয় পেয়েছিলাম। আমি তখন। রাজ সামনে গিয়ে নিচু হয়ে বলে, তুই ভয় পেয়েছিলি? তোর ভয়ের কারণে আমার বোন আজ কোথায় আমি জানি না। যদি ওর গায়ে একটা আঁচড়ও দেখি তাহলে তুই যেই পরিবারের জন্য আমার পরিবারকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলি, তোর সেই পরিবারকে আমি নিজ হাতে ধ্বংস করব। ওদের ছায়াও খুঁজে পাবি না। ঘরের বাতাস ভারী হয়ে যায়। একটা ভয়াল নীরবতা ছড়িয়ে পড়ে। সকাল 10টা। শহরের এক শান্ত কোণঠাসা ক্যাফেতে বসে আছে মেহরিন আর চুমকি। জানালার পাশে কফির মগ হাতে চুমকি বলল, রাহি কই? সময় দিলে তো ঠিক 10টায়, এখনও নামগন্ধ নেই। মেহরিন হাসল। ওকে চিনিস না তুই? ও আসবে নিজের টাইমে, ঘড়ির টাইমে না। মিনিট 10 পরেই কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢোকে রাহি, চিরচেনা চঞ্চলতা আর প্রাণবন্ত হাসি নিয়ে। ওর পাশে আরও একজন, মিলি তালুকদার। মেহরিন আর চুমকি চমকে ওঠে। আরে মিলি আপু, তুমি এখানে? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। রাহি হাত তুলে বলে, আমার কিন্তু আজকে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। মিলি আপু বলল তোমাদের সাথে দেখা করতে চায়, তাই এই ক্যাফেতে দেখা করতে বললাম। সবাই কুশল বিনিময় করে হালকা গল্পে মেতে ওঠে। ক্যাফের আলো ছায়ার মাঝে যেন একটা ঘরোয়া আপন পরিবেশ তৈরি হয়। হঠাৎ মিলি ব্যাগ থেকে একগুচ্ছ কার্ড বের করে বলে, এজন্যই আজ আসা, এই কার্ডটা তোমাদের দিতে এসেছি। চুমকি আর মেহরিন হাতে তুলে নেয় কার্ডগুলো। তার উপরে সুন্দর করে লেখা, বরকনের নামের জায়গায় মিলি তালুকদার ও শাফিন রহমান। মেহরিন চোখ বড় করে বলে, আপু তুমি বিয়ে করছো? চুমকি তো থ হয়ে গিয়ে বলে, মানে সত্যি সত্যি? মিলি হেসে মাথা নেড়ে বলে, হ্যাঁ রে বাবা সত্যি, হচ্ছে পরের মাসেই। আজ অফিসিয়ালি কার্ড দিলাম। তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে। শুধু আসলেই হবে না, মেহেন্দি থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা চাই, নইলে আমি কিন্তু খুব রাগ করব।
রাহি গলা ফাটিয়ে বলে, আর আমাকে ব্রাইডসমেড বানাবে কিনা সেটা আগে বলো। চারিদিকে হাসির রোল পড়ে যায়। মেহেরিন কার্ডটা ধরে বলে, এই কার্ডটা শুধু নিমন্ত্রণ না, এটা একটা নতুন জীবনের শুরু, আর তার সাক্ষী হতে পারা আমাদের জন্য গর্বের ব্যাপার আপু। মিলির চোখে তখন আনন্দ আর খানিকটা নরম আলো। আলো ছায়ার ভেতরে 1 কাপ কফির ধোঁয়া উঠছে, আর তারই মাঝে 4 জন মেয়ের জীবনের এক চিরস্মরণীয় দিন তৈরি হয়ে যাচ্ছে, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর এক নতুন অধ্যায়ের শুরু মিলেমিশে একাকার। মাথার উপরে রোদ তার নিজের ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে। রাজ আর লাবিব ঘেমে নিয়ে একাকার। ছোট্ট একটা গলি পেরিয়ে ঢুকলো একটা পুরনো বাড়ির ভেতর। দুজনের হাত ভর্তি বাজারের ব্যাগ, নতুন জামাকাপড় আর কিছু খাবার। চারপাশে নিস্তব্ধতা, শুধু 2টো মেয়ের হাসি কানে আসে দূর থেকে। বারান্দায় দাঁড়িয়েছিলেন এক ভদ্র মহিলা, মাথায় হালকা ওড়না, মুখে শান্ত একটা অভিব্যক্তি। রাজ আর লাবিবকে দেখে চোখ যেন জ্বলে উঠল অদ্ভুত আনন্দে। তোমরা আসছো রাজ বাবা, লাবিব বাবা, কেমন আছো তোমরা? রূপা আপা কেমন আছে? তার গলায় ছিল নিঃস্ব অথচ গর্বিত এক স্নেহের স্পর্শ। লাবিব একগাল হেসে ব্যাগগুলো রেখে বলল, আমরা ভালো খালা, আর আম্মুও ভালো আছে। আপনাদের জন্যই তো বেঁচে আছি এখনও। কিছু জিনিসপত্র এনেছি, দেখেন তো ভালো লাগে কিনা। রাজ হেঁটে এসে তার হাতের ওপর ব্যাগগুলো রাখে। এই কটা জামা আপনার আর আপনার বোনদের জন্য, আর এখানে মাছ, মাংস, চাল, ডাল যতটুকু পেরেছি এনেছি। আপনাকে কতবার বলেছি কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা তো আপনার ছেলের মতোই। ভদ্রমহিলা নাসিমা বেগম, শিকদার বাড়ির পুরনো দারোয়ান জব্বার সাহেবের স্ত্রী। সেই দিন রাতে ওই নির্মম ও ধ্বংসকারীদের হাত থেকে জব্বার সাহেবই বাঁচিয়েছিল রাজ, লাবিব আর রূপা বেগমকে। ওদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা বাঁচাতে পারেনি, নিজের জীবন দিয়ে ওদের বাঁচিয়ে গেছে। জব্বার সাহেবের জন্যই আজ রাজ, লাবিব বেঁচে আছে। রাজ একদিন বলেছিল, খালা আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন, এখানে কষ্ট করে কি হবে। নাসিমা বেগম সেই দিন যা বলেছিল আজও তা ভুলে যায়নি কেউ। এই ঘরে আমার স্বামীর নিঃশ্বাস আছে রাজ বাবা। যেই দিন শেষবারের মতো হাত ছুঁয়ে বলল, আমি মরে গেলে আমার মেয়ে দুটোকে দেখে রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি বিবিজান, আমাকে মাফ করে দিও, তোমাদের সুন্দর জীবন দিতে পারলাম না। সেই হাতের উষ্ণতা এখনও বালিশে লেগে আছে। আমি মরলেও এই ঘর ছাড়ব না। এই ঘরে যে তার ছোঁয়া আছে, কত সুন্দর স্মৃতি আছে আমাদের। আজও তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ঘরে। দরজার বাঁ পাশে একটা ফ্রেমে জব্বার সাহেবের হাসি মুখের ছবি প্রতিদিন ঝেড়ে মুছে রাখেন। লাবিব ধীরে এসে বারান্দার মাটিতে বসে বলে, খালা আমরা কিন্তু প্রতি মাসে আসব, আপনি কিছু না বললেও আমরা আসবই। এটা আমাদের দায়িত্ব না, আমাদের সৌভাগ্য। নাসিমা বেগম কাঁপা হাতে দুজনের মাথায় হাত রাখলেন। তার চোখে জলের দাগ, কিন্তু মুখে প্রশান্তি। তোদের দেখলে আমার উনাকেই দেখি। ও যে বলতো এই দুটো ছেলেটা ভীষণ ভালো, আজ প্রমাণ পাই। বাড়িটা প্রথমে ভাঙা থাকলেও এখন বাড়িটা বসবাসের উপযোগী করা হয়েছে। রাজ যখন প্রথম বাংলাদেশে আসে এসেই খোঁজ করেছিল নাসিমা বেগমের। তারপর থেকেই নাসিমা বেগমের যাবতীয় দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। নাসিমা বেগমের 2 মেয়ের পড়াশোনার দায়িত্ব, ওদের সংসারের দায়িত্ব সব রাজ, লাবিব দেখে। 22 তারিখ সকালটা ছিল অদ্ভুত রকমের উচ্ছ্বাসে ভরা। মেহরিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ব্যাগ গোছাতে ব্যস্ত। আজ ওদের যাত্রা ফুপি আর ফুপার বিবাহবার্ষিকী। 30 বছর আগে এই দিনে হাত ধরেছিলেন তারা। ভালোবাসার সাদা কালো রং ছাপিয়ে একসাথে রংধনুর পথে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চুমকি তো আগের রাতেই মেহরিনের বাসায় চলে এসেছিল। চুমকির বাবার কোনো বোন নেই, সেই সুবাদে চুমকির কোনো ফুপুও নেই। তবে মেহরিনের ফুপি চুমকিকে খুবই আদর করেন। সেই ছোটবেলা থেকেই চুমকি আর মেহরিন একসাথে কিনা, সেই খাতিরেই চুমকিকে সবাই মেহরিনদের পরিবারের একজন মনে করে। ওর উৎসাহ ছিল যেন নিজের বিবাহবার্ষিকী। বারবার বলছিল গ্রামের বাতাসে যেন আলাদা প্রেম আছে। ফুপিকে আজ ঠিক জিজ্ঞেস করব, প্রথম প্রেমে পড়ার গল্পটা। মেহরিন হেসে বলেছিল, তোর যা খুশি জিজ্ঞেস করিস মেরি মা, এখন আমার মাথা খাইস না। সবাই রেডি। বের হওয়ার আগে চুমকি বলল, এই দাঁড়া, আসল কাজ তো ভুলেই গেলাম। সবাই চুমকিকে দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। চুমকি একটা ক্যাবলা হাসি দিয়ে বলে, আরে বাবা সবাই মিলে এত সেজেগুজে যাচ্ছি, একটা সেলফি তুলব না? কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর সবাই মিলে 1টা 2টা 3টা সেলফি তুলে নিল। পরিবারের সবাই যাচ্ছে এই ভ্রমণে। মেহেবুবা ছুটি নিয়েছে কলেজ থেকে। মাহির ক্যামেরা ঝুলিয়ে বলে, এই ট্রিপে আমি অফিসিয়াল ফটোগ্রাফার। মনে মনে বলে, একটা ছবিও যদি মিস যায় একজন তো আমার গর্দান নিয়ে নেবে। মেহরিনের মা মালিহা মির্জা হাসতে হাসতে বলে, আর আমি হলাম আনঅফিসিয়াল তত্ত্বাবধায়ক, কেউ যেন খালি পেটে না থাকে।
একটা ছোট্ট মাইক্রোবাসে খানিকটা ট্রেনের কম্পার্টমেন্টের মতো করে সবাই গাদাগাদি করে বসেছে। হাওয়া, হাসি আর টুকটাক ঝগড়ায় ভরা যাত্রাপথে চলছে ওদের দলটা। রাস্তার মাঝখানে গাছের ছায়ায় দাঁড়িয়ে লেবু পানি, জিলাপি খাওয়া আর চুমকির নিরন্তর গান গাওয়া, সব মিলিয়ে সময় যেন উড়ে যাচ্ছে। ওরা যেখানে যাচ্ছে জায়গাটার নাম হলো শান্তিপুর, একটা সবুজে মোড়ানো, পাখির কুজন আর শীতল হাওয়ায় ভরা গ্রাম। শান্তিপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা হলো চৌধুরী জমিদার বাড়ি, যেখানে মেহেরিনের ফুপি বিয়ের পর থেকেই থাকেন। এই চৌধুরী বাড়ির লাল ইটের গাঁথনি, বিশাল উঠোন, পুরনো রাজকীয় বারান্দা, সব কিছুতেই এক ধরনের রাজকীয় ছোঁয়া আর স্মৃতির গল্প। গ্রামে এখনও সবাই ফুপি ফুপুকে চৌধুরী সাহেব আর বড়মা বলে ডাকে। গ্রামের সীমানা পেরিয়ে যখন ফুপির বাড়ির সামনে গাড়ি থামে, তখন বিকেল গড়িয়ে এসেছে। মাঠের ধানের গন্ধ, পুকুর পাড়ে নরম রোদ, আর উঠোনে দাঁড়িয়ে ফুপির হাসিমাখা মুখ, সব যেন এক সিনেমার দৃশ্য। ফাইজা চৌধুরী প্রথমে এসে ভাইকে জড়িয়ে ধরলেন। কেমন আছো ভাইজান? ফিরোজ মির্জা বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালোই আছি ভাইজান। ভাবি, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো তো? মালিহা মির্জার কাছে এগিয়ে গিয়ে বললেন। হ্যাঁ আপা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? বাচ্চারা কেমন আছে? আকরাম ভাইজান ভালো আছে? ফাইজা চৌধুরী হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আসো, ভেতরে আসো। ফুপি এবার এসে জড়িয়ে ধরলেন মেহেরিনকে। তুই আসবি জেনেই এই বছর একটু অন্যরকম আয়োজন করেছি। চুমকি ফিস ফিস করে বলল, এই আবেগ দেখে কাঁদতে ইচ্ছে করছে। মাহির পেছন থেকে ছবি তুলে বলল, এটাই হবে আমার বেস্ট ক্যাপচার অব দ্য ডে। তখন চুমকি মুখ খুলল, আমাকে তো কেউ চোখেই দেখছে না। মুখটা এমন করেছে যেন দুনিয়ার যত দুঃখ তার একার। মেহেরিনের ফুপ্পি ফাইজা চৌধুরী এগিয়ে এসে চুমকিকে জড়িয়ে ধরল। কপালে একটা চুমু খেয়ে বলল, আমি কি আমার চুমকি পাখিকে ভুলতে পারি? আমার টুনটুনি ময়নাটা, কেমন আছিস রে মা? চুমকি আহ্লাদে গদগদ হয়ে জড়িয়ে ধরল ফাইজা চৌধুরীকে। কয়েকটা চুমু খেয়ে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ফাইজা চৌধুরী বললেন, ভালো আছি রে মা। মেহবুবা কান্নার নাটক করে বলল, এখন তো আমাকে কেউ দেখছে না, আমি বরং চলেই যাই। সবাই হেসে দিল মেহবুবার কথায়। ফাইজা চৌধুরী এগিয়ে এসে মেহবুবাকেও বুকে জড়িয়ে নিল। মাহির বলল, তোমাদের ফ্যামিলি ড্রামা শেষ হলে আমাকেও জানিও। ফাইজা চৌধুরী হেসে গিয়ে মাহিরের কান টেনে ধরলেন, তোর বাদরামু এখনও যায়নি তাই না? মাহির বলে উঠল, উফ ফুপি, ছাড়ো, আমার কানটা তো ছিঁড়েই গেল। আমার মতো এমন নিরীহ মাসুম বাচ্চার উপরে এত অত্যাচার কিন্তু জাতি মেনে নেবে না। সবাই মাহিরের কথায় হেসে উঠল। সবাই ভেতরে ঢুকতেই এক প্রকার দৌড়ে এলো আরফা, মেহেরিনের ফুফাতো বোন। এসে জড়িয়ে ধরল মেহরিন, মেহবুবা আর চুমকিকে। তারপর ওদের নিয়ে গেল সবার জন্য বরাদ্দ করা রুমে। দুপুরে খেয়ে দিয়ে সবাই সবার মতো বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যায় উঠানে মাদুর পেতে শুরু হলো জলখাবার আর গল্পের আসর। ফুপি ফুপুর সেই পুরনো প্রেমের কথা বলতে গিয়ে হেসে ফেললেন। আর ফুপু বললেন, তখন চিঠি লেখা ছাড়া আর উপায় ছিল না, এখন তো সব হাতের মুঠোই। তবুও সেই চোখের ভাষা ছিল সেরা। সবাই হা করে শুনছিল। রাতের খাওয়াই থাকবে ফুপির হাতের মুরগির ঝোল আর মেহেরিনের মায়ের বানানো সুজির হালুয়া। চৌধুরী বাড়িতে যেন বিয়ে লেগেছে, এমন আমেজ। জমিদার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়ানো হয়, এটা এখানকার নিয়ম। তাই বাড়ি জুড়ে অনেক মানুষের আনাগোনা। রাতের জমজমাট খাবার টেবিলটা যেন একটা মিনি উৎসব। চৌধুরী জমিদার বাড়ির বিশাল খাওয়ার ঘরটাই লাল হলুদ শালু দিয়ে সাজানো হয়েছে। সিলিং থেকে ঝুলে আছে রঙিন কাগজের ফেস্টুন। আর এক পাশের বড় টেবিলে একে একে সাজানো হয়েছে সুস্বাদু খাবারের পংক্তি, পোলাও, রোস্ট, বিফ রেজালা, হালিম, কাবাব, বোরহানি, সালাদ আর শেষে ফিরনি আর জর্দা। একটা বড় লম্বা টেবিলে সবাই বসেছে মিলেমিশে। এক পাশে আরশ ভাই, আরফা, ফিরোজ মির্জা আর মাহির। অন্য পাশে আকরাম চৌধুরী, তার এক পাশে মেহেরিন ও অন্য পাশে মেহবুবা। আর মেহেরিনের পাশে চুমকি আর দাদি জাহানারা বেগম, উনি ফুপির শাশুড়ি। মালিহা মির্জা আর ফাইজা চৌধুরী খাবার পরিবেশন করছেন। জাহানারা বেগম ধীর কণ্ঠে বললেন, এই বয়সে এমন একসাথে বৈশা খাওয়ান খাওয়ার স্বাদই আলাদা। আমাগোর ছোটবেলায় এরকম হইতো, 25-30 জন একসাথে বৈশা খাইতাম। চুমকি বলে, 25-30 জন? আচ্ছা দাদি, এত মানুষের সাথে টেবিলে কিভাবে খেতে? দাদি বলে, আরে সেমড়ি, আমাগো সময় আমরা মাটিতে মাদুর বিছাইয়া খাইতাম, বুঝলি? ফুপা আকরাম চৌধুরী নিজের গাম্ভীর্য নিয়ে বললেন, আমি আগেই বলেছিলাম আমাদের বিবাহবার্ষিকীতে এমন মিলন মেলা চাই। এখন দেখি পরের বার মেহেরিন বা আরশ বিয়ের আয়োজনে কে এগিয়ে আসে। এই কথা শুনে আরশ আর মেহেরিন একসাথে কেসে ওঠে, আর বাকি সবাই হেসে ওঠে। আরফা বলল, উফ আব্বু, আপনি না একদম সোজা কথার লোক, একদম আমার মনের কথা বলেছেন। দাদি বলে, হ খোকা, একবারে ঠিক কথা কইছস। পোলামাইয়ারা বড় হইছে, এখন বিয়া দেওয়ার ব্যবস্থা করণ লাগবো।
মেহেরিন চুপচাপ ছিল। চুমকি ওর কানে ফিসফিস করে বলল, তুই লাল হয়ে যাচ্ছিস কেন রে? ওমা, কবির নামও তো কেউ মুখে নেয়নি। মেহবুবা পাশ থেকে বলল, আরশ ভাইয়ের প্লেটের 4টা কাবাব দেখছি। উনি কার বিয়ের অপেক্ষায় জানি না, তবে বিয়ের আগেই প্লেট পূর্ণ করে ফেলেছেন। সবাই হো হো করে হাসে। ফুপি একটু হেসে বললেন, তোমরা হাসাহাসি করো, তবে খাবার ঠিকমতো খেতে হবে। ঘরের খাবারের যে স্বাদ রেস্টুরেন্টে তার ছিটে ফোটাও নেই। কিন্তু তোমাদের এটা কে বোঝাবে? সারাক্ষণ শুধু বাইরের খাবার খাও। আরশ ভাই বলল, এতদিন পরে বুঝলাম কেন দাদি বলে গ্রামের মেয়েরা রান্নায় সেরা। এই যে একদম হৃদয় দিয়ে বানানো। আর সেই মুহূর্তে একটা দুষ্টু বাতাস, একটা চঞ্চল আলো আর এক ঝলক ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ল পুরো টেবিলে। এ যেন খাবার নয়, এ ছিল এক স্মৃতি, ভালোবাসা আর একসাথে থাকার শান্ত আনন্দের ভোজ। রাজবাড়ির পুরনো করিডোরে টিমটিমে আলো জ্বলছে। রাতের খাওয়া শেষে সবাই যখন চা হাতে দাওয়ায় বসে, তখন শুরু হয় নতুন পরিকল্পনা। মাহির বলে, একটা অ্যাডভেঞ্চার করা উচিত বুঝলে। রস খেতে হবে, পুকুর পাড়ে হাঁটতে হবে, ছবি তুলতে হবে, সব একসাথে। তা না হলে ঘুরতে আসার ফিলটাই আসবে না। মাহিরের প্রস্তাবটা সবার ভালো লাগে, সবাই রাজিও হয়ে যায়। আরশ ভাই বলে, আচ্ছা তবে তাই হবে, কিন্তু সবাই সময় মতো রেডি থাকবে তো? মেহবুবা বলে, আমি তো ভাবছি রস খাওয়ার পর ক্ষেতের আইল দিয়ে হেঁটে নদীর পাড় অবধি যাব, রোদ ওঠার আগেই। আরফা তখন উত্তেজনায় বলে, তাহলে ঠিক আছে, আমি সবাইকে ডাকবো। কারো ঘুম না ভাঙলে আমি পানি ঢেলে দেব। সবাই হেসে গড়াগড়ি খায়। চুমকি হঠাৎ বলে, তাহলে কাল আমাদের নাম হবে ভোরের অভিযাত্রী দল। হাসতে হাসতে একে একে সবাই ঘুমাতে যায়। বাড়ির চারদিক নিস্তব্ধ। খোলা জানালা দিয়ে কুয়াশার হালকা পর্দা ঘরে ঢুকে পড়ে। ভোরবেলা, ফজরের সময়। আলোর রেখা এখনো ফোটেনি। মাটির ঘ্রাণে ভরা ভেজা হাওয়ায় কাঁপতে কাঁপতে আরফা দৌড়ে বেরিয়ে আসে। প্রথমে যায় মাহিরের রুমে। ওই ওঠ, সময় নেই, আজান হয়ে গেছে। মাহির চাদর পেঁচিয়ে বলে, আল্লাহ, আর একটু ঘুমাতে দে মেরি মা। আরফা পাশে গিয়ে টান মেরে চাদর সরিয়ে দেয়। উঠ কুম্ভকর্ণ কোথাকার, নিজে প্ল্যান করে এখন নিজেই ঘুমের দেশে পাড়ি দিচ্ছিস। নো ঘুম, আগে রস। মাহিরকে উঠিয়ে এইবার যায় মেহেরিনদের রুমে। মেহেরিন চোখ কসলাতে কসলাতে উঠে চুমকিকে বলে, তোর জন্যই ঘুম শেষ। চুমকি হেসে ফিসফিস করে, কিন্তু ভোরটা সুন্দর হবে দেখিস। এরপর সবাই দল বেঁধে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। পাশে ধান ক্ষেত, পুকুরের হালকা কুয়াশা, গাছে বসে পাখির ডাক। মাটির রাস্তায় কুয়াশা জমে আছে, আর সেই পথ ধরে সবাই হাঁটছে, পায়ের নিচে খসখস শব্দ তুলে। ভোরবেলা কুয়াশায় ভেজা মাঠ আর খোলা আকাশ। দূর থেকে আজানের ধ্বনি মিলিয়ে যাচ্ছে পাখির কিচিরমিচিরে। আরশ মাথায় গামছা জড়ানো এক লোকের সঙ্গে আসছে। লোকটার হাতে একটা মোটা দড়ি, কোমরে বাঁধা দা। চুমকি ফিসফিস করে, ওই লোক কি গাছে উঠবে? মাহির বলল, হ, দেখ, রস লাইভ পড়ার অভিজ্ঞতা। খেজুর গাছের গায়ে লাগানো বাঁশের মই বেয়ে লোকটা ধীরে ধীরে ওপরে ওঠে। গাছে বাঁধা হাড়ি খুলে একে একে নিচে নামিয়ে দেয়। ভেতরে ঝকঝকে সোনালি খেজুরের রস। মেহেরিন বিস্ময় নিয়ে বলে, এত টাটকা? সবাই নিজের হাতে ছোট সরায় রস নেয়। চুমকি এক চুমুক দিয়ে চিৎকার করে, ও মা, এই যে অমৃত। আরফা বলে, শান্তি বলতে একেই বোঝায়। একটা কোনায় দাঁড়িয়ে মেহবুবা মোবাইলে সব ভিডিও করছে। মাহির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, তোকে দেখলে মনে হয় রসের বিজ্ঞাপন হবে। রস খাওয়া শেষ হলে সবাই হাঁটতে থাকে ধান ক্ষেতের আইল ধরে নদীর দিকে। সূর্য তখন একটু একটু করে উঁকি দিচ্ছে। মাঠের ধারে শালিকের ডানায় রোদ পড়েছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল পাখির ডাকে ভরপুর। নদীর পাড়ে পৌঁছেই চুমকি চিৎকার করে, দেখো, এই নদীটা যেন আয়নার মতো, পরিবেশটা যেন একদম মন ছুঁয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সারা জীবন এখানে থেকে যাই। পাশ থেকে মাহির বলে, হ্যাঁ, এখানকার এক টাকলা বুড়োর সাথে তোর বিয়ে দিয়ে দেবো চুমকি আপু, চিন্তা করিস না। তারপর এই এলাকার বউ হয়ে সারা জীবন এখানেই থাকিস। চুমকি মাহিরকে একটা ঠাস করে মেরে দেয়। তারপরে সবাই হাহা করে হেসে ওঠে। নদীর পানিতে কুয়াশা পড়ে ঝাপসা একটা প্রতিচ্ছবি। দূরে নৌকা, একজন মাঝি হাল ধরা, পাশে কাশবন দুলছে হাওয়ায়। আরফা ছুটে গিয়ে বলে, তাড়াতাড়ি এখানে একটা গ্রুপ ফটো চাই। সবার মুখে হাসি, চোখে আনন্দ, ঘুম ঘুম ভাব আর হৃদয়ে তৃপ্তি। একে একে সবাই নদীর পাড়ে বসে পড়ে। কেউ গুনগুন করে গাইছে, কেউ শালুক তুলছে, কেউ মোবাইলে গ্রামের রোদ্দুরের ভেজা মাঠ ক্যামেরা বন্দি করছে। এ যেন নিছক একটা সকাল নয়, এই এক জীবনের গল্প, একসাথে কাটানো অপূর্ব মুহূর্তের স্মৃতি। সকালের রোদটা তখন চিকমিক করছে। বাতাসে ভেসে আসছে শীতল জলঘ্রাণ আর দূরের শাপলার মৌন রঙিন আহ্বান। নদীর তীর থেকে একটু দূরে বাঁধা ছিল একটা ছোট্ট ডিঙি নৌকা। মেহেরিন হঠাৎ চারপাশে তাকিয়ে বলল, ভাইয়া, চল না নৌকা করে একটু ঘুরে আসি। আরশ একটু অবাক হয়ে মুচকি হেসে বলল, তুই তো দেখি একদম অ্যাডভেঞ্চার মুডে আছিস আজকে। পাশ থেকে আরফা খুশিতে বলে উঠল, ওই পাশে অনেকগুলো পদ্ম ফুল আছে, একবার ওই দিকটা দেখলে মন ভালো হয়ে যাবে।
ব্যাস, পদ্ম ফুলের কথা শুনেই কারো মন থাকেনি। কিন্তু মাহির বলল, না না, আমি তো যাবই না, নৌকা উল্টাই ফেলবি শেষে। মেহবুবা বলল, আমরা সবাই যাব, কেউ পড়ব না, তুই পড়ে যাবি? বাদরামি বন্ধ করতো। ততক্ষণে মেহেরিন, আরফা আর আরশ নৌকায় উঠে পড়েছে। চুমকি একটু দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত থাকতে না পেরে কানের দুল ঠিক করতে করতে লাফিয়ে উঠল নৌকায়। মাহির আর মেহবুবা তখন নৌকার ধারে দাঁড়িয়ে থেকে শুধু বলছে, সাবধান, জলে পড়িস না আবার। আরশ খুব আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈঠা দিচ্ছিল। তার গম্ভীর ভঙ্গি দেখে মেহেরিন হঠাৎ বলে উঠল, আরশ ভাইয়া, এই পোজে তুই যে কোনো নদীর রাজা। আরফার সাথে সাথে বলল, তাহলে আমি নদীর রানী। চুমকি খিলখিল করে হেসে ওঠে, আর আমি হই তার দাসী। এই কথা শুনে আরশ হঠাৎই একদিকে হালকা কাত করে নৌকা চালাতে লাগল। পানি একটু একপাশে ঢলে পড়ল, আর মেয়েগুলো চিৎকার শুরু করে দিল, ভাইয়া ঠিক করে চালা, পড়ে যাব তো। এই যে চুমকি, দাসী বলার ফল। চুমকি মুখ বাঁকায়। এমনই দুষ্টুমি করতে করতে ওরা পদ্ম ফুলের দিকে চলে যায়। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, মন ভালো করার মতো জায়গা। মাঝে মাঝে পদ্ম ফুলের দিকে হাত বাড়িয়ে কেউ তুলতে চাইছে, কেউ আবার বসে বসে সেলফি তুলছে, কেউ আবার বলছে, এই ফুলটা কি সুন্দর, এই ফুলটা তো তোর পোস্টের জন্য। হঠাৎ একটা ব্যাঙ লাফ দিয়ে নৌকায় উঠে পড়ে। আরফা এক চিৎকার দিয়ে মেহেরিনকে জড়িয়ে ধরে, আর মেহেরিনও ওর চেয়ে জোরে চেঁচায়। চুমকি পাশ থেকে হেসে গড়াগড়ি খায়। আরশ হাসতে হাসতে বলল, তোরা যা, আমি ব্যাংকে একটু নৌকায় চড়িয়ে নিয়ে যাই। নৌকা তখন ধীরে ধীরে বিলের মাঝখানে। পদ্ম ফুলে ভরা জলের চারপাশটা যেন এক স্বর্গের টুকরো। ভাই বোনের দুষ্টুমি, ফাজলামি আর আনন্দের মুহূর্তটা যেন বাধা পড়ে গেল সময়ের পাতায়। সবাই যখন দুষ্টুমি ফাজলামিতে ব্যস্ত, এমন সময় মাহির বেছে বেছে মেহেরিনের পিকগুলো হোয়াটসঅ্যাপে একটা নম্বরে সেন্ড করে। নিচে একটা SMS পাঠায়, হ্যাপি। ওপর থেকে জবাব আসে, খুবই, এজন্যই তো তোমাকে এত ভালো লাগে শালাবাবু। সকালবেলার রোদের আলো তখন ঠিক যেন সুনীলি গালিচা বিছিয়ে রেখেছে গ্রামের পথ জুড়ে। ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে কুয়াশার আঁচল এখনও লেগে, হালকা হাওয়া গন্ধ ছড়াচ্ছে তাজা মাটির। মেহেরিন, চুমকি, আরফা আর মাহির হাঁটছে মাটির পথ ধরে। কেউ গুনগুন করে গান ধরেছে, কেউ আবার ফোটা ফোটা রোদে সেলফির জন্য পোজ দিচ্ছে। আরশ ভাই একটু এগিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় ফোনে কল আসায় সরে গিয়ে পাশের বটগাছটার আড়ালে দাঁড়ায় কথা বলতে। ঠিক সেই ফাঁকেই হঠাৎ পাশের একটা ছোট গলিপথ থেকে কয়েকটা বখাটে ছেলে এসে ওদের পথ রোধ করে দাঁড়ায়। একজন ছেলেকে দেখে মনে হচ্ছিল আগেই ওদের নজরে রেখেছিল। সে বাঁকা হেসে বলে উঠল, সকাল সকাল এত রূপসী রোদে হাঁটছেন, কোথায় আপারা? চুমকি অবাক হয়ে থেমে যায়। মাহির সামনে এসে দাঁড়ায়। আরফা আঁচল ঠিক করে বলল, পথ থেকে সরে দাঁড়ান। আরেকজন একটু এগিয়ে এসে বলে, একটু কথা বললে কি এমন ক্ষতি, গ্রামের ছেলে আমরা, এমন অতিথিদের সঙ্গে একটু আলাপ তো চলতেই পারে। মেহেরিনের চোখে রাগের ঝিলিক। সে গম্ভীর গলায় বলল, এইরকম আলাপের যোগ্যতা থাকলে পথের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন না। আলাপ করার ইচ্ছে থাকলে বাড়ি আসুন একদিন, চা বা কফি খেতে খেতে আলাপ করা যাবে। এমন রাস্তায় দাঁড়িয়ে বখাটেদের সঙ্গে আমরা আলাপ করি না। একজন ছেলে হঠাৎ সামনে এসে দাঁড়ায়, চোখে অবাঞ্ছিত চাহনি, মুখে বেয়াদবি ঝরানো কথা। এই শুনে না পারা, এইরূপ তো গ্রামের বাতাসে সইবে না। একটু কাছে এসে পরিচয় দেন না আজ, অন্য একদিন না হয় বাড়ি গিয়ে আলাপ আলোচনা করে আসব। মেহবুবা আর চুমকি থমকে দাঁড়ায়। মাহির দাঁত কটমট করে, কিন্তু মুখে কিছু বলে না। ঠিক তখনই মেহেরিন চোখ নামায় না, সরাসরি ছেলেটার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা বাজে ছেলেদের মতো রুচি আমাদের না। আর একটা শব্দ বললে জুতার নিচে মুখ যাবে, অথবা জুতা যাবে মুখে। ওদের কথায় অন্য ছেলেটার রাগ বেড়ে যায়। সে আগ বাড়িয়ে মেহেরিনের হাত টেনে ধরে, বলতে থাকে, রূপের অনেক দেমাগ তাই না, আজ সেই দেমাগ শূন্য করে দেব। আর তখনই আশপাশ থমকে যায়। মেহবুবা, চুমকি, মাহির তিনজনই বাঁকা হাসে, যেন তারা জানে কি হতে যাচ্ছে এখন। ওদের মুখের কোণে খেলা করে আত্মবিশ্বাসী দৃষ্টি। চুমকি, মাহিররা মেহবুবাকে ফিসফিস করে বলে, ছেলেগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, বেচারারা সকাল সকাল এমন কেলানি খাবে না, বাড়ির ঠিকানা মনে থাকবে কিনা এটা নিয়ে আমি খুবই চিন্তিত। আরফা ভয় পেয়ে বলে ওঠে, আরে দয়া করো ভাই তোমরা। কিন্তু দয়া শব্দটা মেহেরিনের অভিধানে আজ নেই। সে হঠাৎই প্রচণ্ড একটা ঝাঁকুনিতে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর দুমদাম করে সেই ছেলেটাকে একের পর এক চড় থাপ্পড় দিতে শুরু করে। তুই ভেবেছিস মেয়ে দেখে কিছু বলবি আর আমি চুপ করে থাকবো? আজ তোকে শেখাবো মেয়েদের কি করে সম্মান করতে হয়, যাতে এই রাস্তা দিয়ে আর কোনো মেয়েদের দিকে তাকাতেও ভয় পাস। এক ঘুষি, তারপর ছেলেটার মেন পয়েন্ট বরাবর একটা লাথি। ছেলেটা পড়ে যায় মাটিতে। ওর সাথে আরেকজন কিছু বলতে যাবে, কিন্তু মাহির গম্ভীর গলায় বলে, যদি আর এক পাও বাড়ানোর চেষ্টা করো খুব খারাপ হবে। চুমকি আর মেহবুবা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। মেহেরিন শেষবার আরেকটা লাথি দিয়ে বলে, এবার ওঠ আর যা এখান থেকে, যদি আবার চোখে পড়িস
পরের বার পুলিশে দেব না, গ্রামের মেয়েদের হাতে তুলে দেব। সাথে থাকা ছেলেগুলো খুব ঘাবড়ে যায়। ওদের দৌড় ওই মেয়েদের ডিস্টার্ব করা পর্যন্তই। তাই নিজেদের বিপদ না বাড়িয়ে বখাটেরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। আরফা তখন ভয়ে স্তব্ধ, আর চুমকি মুচকি হেসে বলে, এজন্যই বলি মেহেরিন থাকলে ভয় পাওয়ার দরকার নেই। সবাই হেসে ফেলে। মাহির বলে, সকালটা জমে গেল। সকাল সকাল খেজুরের রস, সুন্দর প্রকৃতি, আর তারপর আমার বইনের এমন ফাইটিং। মাহিরের কথায় সবাই হেসে ফেলে। তাদের হাসির মধ্যে গ্রাম আবার তার সোনালি সকাল ফিরে পায়। সবার চোখে মুখে খুশির ঝিলিক। সকালটা একেবারেই অ্যাডভেঞ্চারে কেটে গেছে। তখন আরশ আসে। মূলত সে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সব। আরশ হেসে বলে, ওরে বাস, আমাদের মেহেরিন রানী তো দেখছি বখাটের পিঠে ঘোড়ার চাবুক চালিয়ে এলো। ভাই হিসেবে আমি গর্বিত। মেহেরিন চোখ ঘুরিয়ে বলে, এসব নাটক বাদ দাও ভাইয়া, বেশি গর্ব করতে গেলে আবার গর্বে গর্বে গর্ভবতী হয়ে যাবে। মেহেরিনের এমন কথা শুনে সবাই হেসে ফেলে। চুমকি হাসতে হাসতে বলে, আচ্ছা মেহেরিন, একবার ভাব, তোর এমন রাগ দেখে যদি আমাদের দুলাভাই ভেগে যায়। সবাই মিলে হেসে ওঠে। আরফা একটু গম্ভীর হয়ে বলে, তোমরা এত নির্ভীক কিভাবে হও? আমি তো ভয়েই কাঁপছিলাম। মেহবুবা বলে, আস্তে আস্তে তুইও শিখে যাবি আরফা। আমাদের মেহু ম্যাম একটু আলাদা, সে অবলা নারী না। হাসি ঠাট্টা করতে করতে তারা জমিদার বাড়ির মূল ফটকে পৌঁছায়। কিন্তু ওরা বুঝতেই পারেনি এতক্ষণে ঘরভর্তি লোকজন চিন্তায় অস্থির হয়ে গেছে। ওদের না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি চলছে। বাড়ির ভেতরে ঢুকতেই মেহেরিনের মা মালিহা মির্জার রীতিমতো গর্জে ওঠেন, মেহেরিন, কোথায় গিয়েছিলে তোমরা? তোমাদের একটু কাণ্ডজ্ঞান নেই? এই সময় কেউ বাইরে যায়, কোনো খবর না দিয়ে উধাও। জানো ঘরভর্তি মানুষ চিন্তায় পড়ে গেছে। মেহেরিন একটু ভীতু হেসে বলে, মা, গ্রামে এসেছি বলেই তো একটু ঘুরতে গেলাম। আসলে সকালের সৌন্দর্যটা একটু উপভোগ করতে চেয়েছিলাম। তখন মেহেরিনের ফুপা আকরাম চৌধুরী সামনে এসে হালকা হেসে বললেন, আরে ভাবি, এত রাগ কিসের? ওরা সবাই মিলেই তো গিয়েছিল একসাথে একটু মজা করতে। গ্রামের হাওয়াতে এইটুকু না হলে চলে? মালিহা মির্জা একটু বিরক্ত মুখে তাকিয়ে থাকেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, আচ্ছা চলো খেতে বসো, এরপর কিন্তু আর না বলে বাইরে যাওয়া চলবে না। মাহির চুপি চুপি বলে, এটা মা না হেডমিস্ট্রেস? আর সবাই হো হো করে হেসে ওঠে। এইভাবেই এক সুন্দর গ্রাম্য সকালের গল্প শেষ হয়, এক হাসি আর পরিবার ভরা উষ্ণতায়। বিকেলের নরম আলোয় জমিদার বাড়ির উঠোনটা যেন স্বপ্নের মতো লাগছে। শিউলি আর গাদামালা দিয়ে সাজানো বারান্দা, আর চারপাশে ইতিমধ্যেই লোকজন আসতে শুরু করেছে। সারা রাজবাড়ি সুন্দরভাবে সজ্জিত হয়েছে। বাড়িতে যেন উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে। ফায়জা চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে বললেন, আর কত দেরি, অনুষ্ঠানের সময় হয়ে এলো। মেয়েগুলোকে দেখো, এখনও তারা হাসির মধ্যে আছে। এই যে তোরা আমার সাথে আয় তো। চুমকি মেহেরিন, মেহবুবা আর আরফাকে ডেকে তিনি নিজের ঘরে নিয়ে আসেন। আলমারি থেকে 4টা শাড়ি বের করেন। হাতে আনা 4টা শাড়ি ধরিয়ে দিলেন। এক একটা যেন এক একটা রঙিন গল্প। 4টা শাড়ির ডিজাইন একই রকম। একটা ধবধবে সাদা পাড়ে হলুদ সূচি, একটা জামদানি প্যাটার্নের নীল আর গোলাপি, আর একটা বেগুনি সোনালি কম্বিনেশনের সিল্ক, আর একটা মিষ্টি কালার। এই শাড়িগুলো পরো তো তোমরা 4জন। আমি নিজে পছন্দ করে এনেছি ঢাকার বুটিক হাউস থেকে। পরেই দেখো কেমন লাগে। ফায়জা হেসে বললেন। মেয়েগুলো শাড়ি হাতে একে একে রুমে ঢুকে পড়ল। শুরু হয় শাড়ি পরার কসরত। চুমকি বলে, মেহেরিন, আমার আঁচলটা ঠিক করে দে না, পারছি না ঠিকঠাক। মেহবুবা আয়নায় দাঁড়িয়ে নিজের খোপা ঠিক করতে করতে বলে, আরফা, তোর কানের দুল কই? ওই গোলাপি শাড়িটার সাথে ওই ঝুমকাটা দারুণ মানাবে। আরফা একটু লজ্জা পেয়ে হেসে বলে, আমার না এটাই প্রথমবার শাড়ি পরা গো, একটু নার্ভাস লাগছে। মেহেরিন ঠাট্টা করে বলে, তাহলে হাঁটিস সাবধানে, না হলে সবার সামনে যদি উষ্ঠা খেয়ে পড়ে যাস, মান সম্মান আর থাকবে না। হাসতে হাসতে সাজগোজ শেষ হয় সবার। সবাই যখন একসাথে আয়নার সামনে দাঁড়ায়, যেন 4টি রঙিন গল্প এক ছবিতে মিলেমিশে গেছে। ফায়জা আবার এসে চোখ বুলিয়ে দেখে বলে, বাহ, মাশাল্লাহ, আমার চারপুরি তো একদম রূপকথার রাজকন্যা লাগছে। মনে হচ্ছে তোরা ফটোশ্যুটের জন্য রেডি। পেছন থেকে মাহির বলে ওঠে, এবার ফটোশ্যুটও হোক, আমি ক্যামেরা রেডি করছি। সন্ধ্যা নামার আগেই জমিদার বাড়ির উঠোনে আলোয় রঙে আর সুরে জমে উঠল আনন্দঘন আয়োজন। রাত 8টা। জমিদার বাড়ির উঠোন আলোয় ঝলমল করছে। আঙিনার মাঝখানে রঙিন লাইটিং আর ফুলের সাজে একটা অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে। পাশেই গানের দল সুর তোলার প্রস্তুতি নিচ্ছে। প্যান্ডেল ভর্তি মানুষ, আত্মীয়, প্রতিবেশী, দূরের অতিথি। কেউ কারোর সঙ্গে গল্পে ব্যস্ত, কেউ বা খাওয়া দাওয়ার টেবিলে হাত পুড়িয়ে নিচ্ছে গরম গরম চপ, কাটলেট আর শরবত। মালিহা মির্জা ও ফায়জা চৌধুরী আর জাহানারা বেগম অতিথি আপ্যায়নের রীতিমতো ব্যস্ত। আর মেয়েরা, মেহেরিন, চুমকি, আরফা, মেহবুবা, সবাই সাজগোজে ঝলমল করছে। চারপাশে যেন রং আর হাসির বন্যা। এই সময় আকরাম চৌধুরী একপাশে দাঁড়িয়ে মাইকে কিছু বলার জন্য এগিয়ে যান। উপস্থিত সবাই একটু কৌতূহলী হয়ে তাকান তার দিকে। তিনি মুচকি হেসে বলেন, আজকের এই আনন্দঘন সন্ধ্যায় আমার 2টি বিশেষ অতিথি আসছে, আমার 2 ভিআইপি গেস্ট।
লোকজনের মধ্যে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভিআইপি? কে আসছে, তারকা নাকি? আকরাম চৌধুরী একটু নাটকীয় ভঙ্গিতে হাত উঁচু করে বলেন, ওয়েলকাম মাই বয়েজ। সবাই যখন অপেক্ষা করছে তখন উঠোনের পশ্চিম দিকের বড় ফটক খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে দুইজন যুবক। সবার দৃষ্টি একসাথে তাদের দিকে ঘুরে যায়। একজন লম্বা গম্ভীর চেহারার, পরনে কালো ফর্মাল ড্রেস, চোখে গভীরতা, মুখে এক ধরনের আত্মবিশ্বাস, মৃদু হাসি। তিনি শিকদার। আর তার পাশেই আরেকজন, একটু হালকা মেজাজের, তীক্ষ্ণ চোখ, হালকা দাড়ি, গা ছমছমে চেহারা, তার পরনেও ফর্মাল ড্রেস আপ। তিনি লাবিব চৌধুরী। সবার চোখ ছানা বড়া, মেহেরিন, চুমকি সবাই হতবাক। এরা কারা? আকরাম চৌধুরী মঞ্চ থেকে হাসতে হাসতে বলেন, এই দুই ছেলেকে আমি আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসি। একটাকে আমি নিজের মস্তিষ্কের বুদ্ধি বলি, আরেকটাকে বলি সাহসের প্রতিচ্ছবি। তারপর রাজ আর লাবিব এগিয়ে গিয়ে জাহানারা বেগম ও ফায়জা চৌধুরীর পা ছুঁয়ে সালাম করে, আর উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে। তাদের আগমনে যেন পুরো জমিদার বাড়িতে একটা আলাদা আবহ তৈরি হয়েছে, যেখানে পুরনো দিনের জমিদারি গৌরব আর আধুনিক সময়ের সম্মান মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। আলো ঝলমলে উঠানে সজ্জিত মঞ্চ, আর মাঝখানে দাঁড়িয়ে আকরাম চৌধুরী, তার পাশে রাজ আর লাবিব, দুই যুবক। কারো চোখে আত্মবিশ্বাস, কারো চোখে স্নিগ্ধ গভীরতা। অতিথিদের চোখ এখন তাদের দিকেই স্থির। আকরাম চৌধুরী মাইক্রোফোনে আবারও বললেন, এবার তার কণ্ঠে একরকম আবেগ মিশেছিল। আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন কারা এই যুবক তা জানার জন্য। রাজ আর লাবিব হয়তো ভাবছেন কারা এরা, যাদের আমি ভিআইপি গেস্ট বললাম। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটা বিশেষ অধ্যায় ভাগ করে নিতে চাই। তিনি রাজের দিকে ইশারা করে বললেন, এই ছেলেটা রাজ, আমার একমাত্র বোনের সন্তান, আমার আদরের ফারজানা আপার শেষ স্মৃতি। ছোটবেলা থেকেই হার না মানা এক যোদ্ধা। মনের জোর ওর মধ্যে ছিল, যা আজ হয়েছে ওর নিজের চেষ্টায়। তারপর তিনি হাত রাখলেন লাবিবের কাঁধে। আর এই ছেলেটি লাবিব, আমার একমাত্র ছোট ভাই আসলামের ছেলে। ওর চোখে আমার ভাইয়ের স্বপ্ন, আর মনের ভেতর একটা অসম্ভব জেদ। একটু থেমে চোখের কোণ মুছলেন তিনি। আমার ভাই, আমার বোন আজ তারা নেই। একটা দুর্ঘটনায় আমি আমার ভাই বোন আর দুলাভাইকে হারিয়েছি, কিন্তু এরা আছে। ওরা দুজন শুধু ভাইয়ের বা বোনের সন্তান না, ওরা আমার আত্মার অংশ। ওরা দুজন দুজনের পরিপূরক, একজন আগুন, একজন ঠান্ডা জলের মতো। আজ ওদের আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। ওরা বিগত 18 বছর মালয়েশিয়াতে ছিল, কিছুদিন হয়েছে বাংলাদেশে এসেছে। মালয়েশিয়াতে ওরা দুজন সফল বিজনেসম্যান। বাংলাদেশে এসেও নিজেদের ব্যবসার ভালো উন্নতি করেছে। তারপর শুরু হলো পরিচয় পর্ব। এই যে, এ হচ্ছে আমার আম্মাজান রাজ, লাবিব, তোমাদের নানিমা আর দাদিমা। আর এ হচ্ছে আমার স্ত্রী ফায়জা চৌধুরী। রাজ তোমার মামি, লাবিব তোমার বড় মা, আর ও হচ্ছে তোমার বড় মার ভাই এবং তার স্ত্রী। মেহেরিনদের দিকে দেখিয়ে বলল, আর ওরা হচ্ছে ওদের ছেলে মেয়ে। আরফা আর আরুষের সাথেও পরিচয় করিয়ে দিল। লাবিব আর রাজ আরুষের সাথে কোলাকুলি করল। আর রাজ, সে তখন সবার দিকে মাথা নিচু করে সৌজন্য সালাম দিচ্ছে। পাশে দাঁড়িয়ে লাবিব শান্ত চোখে অতিথিদের দিকে তাকিয়ে আছে। আকরাম চৌধুরী হাত তুললেন, আজকের এই আনন্দে আমাদের পরিবারকে আরও আপন করে নেই, কারণ পরিবার মানেই বন্ধন, আর বন্ধন মানেই ভালোবাসা। হঠাৎ জাহানারা বেগম রাজ আর লাবিবকে দেখে ছুটে এলেন সামনে। দুটো ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার রাজ, আমার লাবিব, তোরা এত বড় হয়ে গেছিস, আমি যে চোখে দেখেও চিনতে পারছি না। লাবিব আর রাজ দুজনেই জড়িয়ে ধরল জাহানারা বেগমকে। তারপর লাবিব বলে, তো তুমি কি আমাদের সারা জীবন ছোট থাকতে বলছো? নিজে তো বিয়ে করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছো, এমনকি নাতি নাতনিও দেখে ফেলেছ, আর আমাদের ছোট রাখতে চাও? বলি কেন গো, আমরা কি বিয়ে শাদী করবো না? অবাক হওয়ার ভান করে বলে, তুমি মনে মনে এত বড় ষড়যন্ত্র করে রেখেছো দাদিমা? ইটস নট ফেয়ার। জাহানারা বেগম লাবিবের কান টেনে ধরে বলে, ছোটবেলার মতোই দেখছি এখনও মুখে খই ফোটে তোর। লাবিব সামান্য হাসল। জাহানারা বেগম ওদের ধরে কান্না করে যাচ্ছে এখনও। লাবিব এবার ঠোঁট বাঁকিয়ে একগলা চিৎকার করে উঠল, উফ দাদিমা, এমন করে কান্না করতেছো কেন? এমন কান্না তো টেলিভিশনের সিরিয়ালে বউ মরলে করে। চারিদিকে ফিসফাস হাসি ছড়িয়ে পড়ল। লাবিব থামল না। একটা কথা বলি? জাহানারা বেগম চোখ মুছে বললেন, কি কথা? এমন কাঁদতেছো যেন তোমার জামাই মারা গেছে। এক সেকেন্ড চুপ, তারপর নিজের কথাই নিজেই ধরল, ও হ্যাঁ, মারা তো গেছেই। ঠিক আছে ঠিক আছে, আমরা দুই জামাই, রিপ্লেসমেন্ট তো আছি। রাজ তখন মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, লাবিব চুপ করবি তুই, একটু সিরিয়াস হ। লাবিব গুনোই দিয়ে ওকে খোঁচা দিয়ে বলল, ব্রো, সিরিয়াস তো তোমাকে দেখতে বলল কেউ, আমি তো সবার মন ভালো করার মিশনে আছি। দেখছো না সেই কখন থেকে পরিবেশটা কেমন জমিয়ে রেখেছি? চুমকি মুচকি হেসে বলে, এই মিশন খুব বিপজ্জনক মনে হচ্ছে। আরফা বলল, আমি তো ভাবছি লাবিব ভাইকে নাটকে নামিয়ে দিই, দাদি ও দুই জামাই নামে।
জাহানারা বেগম চোখ মুছতে মুছতে বললেন, চুপ কর মুখ পুরি। কিছু একটা মনে করে জাহানারা বেগম একবার লাবিবের দিকে তো একবার রাজের দিকে তাকায়। তারপর সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, এই ছামড়া, তোরা আবার কোনো বিলেতি সাদা চামড়ার মাইয়ার লগে প্রেম টেরেম করিস নাই তো? দেখ বাপু, আমি কইলাম ওই সব মাইনা লমুনা, আমার নাতি বউ আমি খুঁজুম। রাজ আর লাবিব একসাথে বলে ওঠে, না না, তেমন কিছু না, আমরা তো কাজে ব্যস্ত থাকতাম, অবসর সময়ই ছিল না। লাবিব দুঃখী দুঃখী মুখ করে বলে, ব্রত একটা মেশিন দাদিমা, কি আর বলবো তোমাকে দুঃখের কথা। নিজে তো মেশিনের মতো সারাদিন কাজ করে গেছে, সাথে আমাকেও খাটিয়েছে, একটু বসার টাইম পাইনি সেখানে। প্রেম টেম করবো কীভাবে? আমার ব্যাপারটা একদম শিওর, আমি কোনো প্রেম টেমের চক্করে নাই, তবে ব্রোডটা বলতে পারলাম না। কথাটা মেহেরিনের দিকে তাকিয়েই বলল। জাহানারা বেগম রাজকে বলে, তুই কি কাউরে পছন্দ করিস নাকি বাসা? রাজ মেহেরিনের দিকে তাকায়, তারপর জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, পছন্দ করলেও এমন কাউকেই করব যাকে তোমারও পছন্দ হবে। তারপর লাবিবের দিকে তাকিয়ে চোখ রাঙানি দিল। লাবিব মিটিমিটি হাসছে, সাথে আরশ আর মাহিরও। তারপর লাবিব সোজা জাহানারা বেগমের কাঁধে হাত রেখে বলল, দাদিমা, তুমি চাইলে আমরা এখানেই থাকতে চাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সবাই একসাথে জিজ্ঞেস করল। আমাকে সকাল বিকাল পায়েস খাওয়াতে হবে, আর ব্রোকে একটু নর্মাল হওয়া শেখাতে হবে। রাজ চোখ বড় বড় করে বলল, হোয়াট, এনি চান্স তুই কি বলতে চাচ্ছিস আমি নর্মাল না? লাবিব হেসে বলে, দেখেছো ব্রো, তুমি এখনও সিরিয়াস হয়ে আছো। আমি এটা বলছি কারণ তুমি মায়ের কোল থেকেই নেমেছো সিরিয়াস হয়ে, আর আমি নামছি হাস্য কৌতুকে। সবাই হেসে লুটোপুটি। আরশ তো বলেই বসে, এই তো দেখছি জমিদার বাড়ির গ্যাদারিং না, পুরো কমেডি ফেস্টিভ্যাল। এমনই হাসির রোল, আবেগের ছোঁয়া আর অদ্ভুত উচ্ছ্বাসে শুরু হয় জমিদার বাড়ির সেই রাতের মধুর উৎসব। রাত তখন পুরো জমজমাট। জমিদার বাড়ির বিশাল উঠোনে সাজানো হয়েছে একটি মনোরম স্টেজ, চারপাশে বর্ণিল আলোর রোশনাই, রঙিন ফুলের বাহার আর চমৎকার সঙ্গীতের সুরে চারদিকে মুগ্ধ। অতিথিরা যার যার সিটে বসে আছে, কেউ আবার দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। বড় পর্দায় ভেসে উঠছে একের পর এক পারিবারিক ছবি, আকরাম চৌধুরী ও ফাইজা চৌধুরীর জীবনের স্মরণীয় মুহূর্তগুলো। স্টেজে মাইকে ভরাট কণ্ঠে ঘোষণা জানালেন, এখন আমন্ত্রণ জানানো হচ্ছে আজকের সন্ধ্যার মূল নায়ক নায়িকা আমাদের প্রিয় আকরাম চৌধুরী ও ফাইজা চৌধুরীকে। এক মুহূর্তে আলোর স্পট স্টেজে পড়ে। হালকা সোনালি পোশাকে ফাইজা চৌধুরী, আর পরনে সাদা পান্নার সবুজ পাঞ্জাবিতে আকরাম চৌধুরী উঠে এলেন স্টেজে। করতালির ঝড় উঠল চারপাশে। আকরাম চৌধুরী মাইক নিয়ে এক মুহূর্ত চুপ থেকে বললেন, এই ভালোবাসায় ভরা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আজ যারা এখানে আছেন তারা কেবল অতিথি নন, আমার পরিবারের অংশ। এই বাড়ির প্রতিটি স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি ধন্য। এক এক করে কিছু ঘনিষ্ঠ অতিথি মাইক হাতে তুলে নিয়ে স্মৃতিচারণ করতে শুরু করলেন। কেউ বললেন কিভাবে আকরাম চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন, কেউ স্মৃতির ঝাঁপি খুলে ছোটবেলার গল্প শোনালেন। ফাইজা চৌধুরীর সহপাঠিনী বললেন, ওনারা ছিল তখনকার প্রেমের আদর্শ জুটি। তারপর আরশ বলল, এবার আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, পারফরমেন্স বাই চুমকি, মেহরিন, মেহবুবা ও আরফা। চারজন একসাথে মঞ্চে উঠল। পরনে সবার শাড়ি, মুখে স্নিগ্ধ হাসি। প্রথমে তারা করল এক চমৎকার রবীন্দ্র নৃত্য, আমার পরানো যাহা চাই। তারপর চুমকি, মেহরিন আর আরফা করল একটা ফিউশন ফোক ডান্স, যা দেখে পুরো স্টেজ যেন প্রাণ ফিরে পেল। তালিতে মুখরিত হয়ে উঠল উঠান। অতিথিরা মোবাইল হাতে ব্যস্ত, কেউ কেউ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। মেহরিন ঘুরে তাকালো স্টেজের একপাশে। মাহির দাঁড়িয়ে হালকা চোখ টিপে বলল, সাবাস আমাদের নাচের রানী। পারফরমেন্স শেষে ফাইজা চৌধুরী নিজেই মঞ্চে এসে চারজনকে জড়িয়ে ধরলেন। চোখে জল, মুখে হাসি, তোমরা আমার দিনটাকে সোনায় মাখিয়ে দিলে। রাত গভীর হচ্ছিল, কিন্তু সেই আলোর মাঝে যেন হৃদয়ের উষ্ণতা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। চুমকি, মেহরিন, মেহবুবা আর আরফার পারফরমেন্স শেষ হয়েছে। পুরো জমিদার বাড়ির উঠোন তখনও করতালের গুঞ্জনে মুখর। দর্শকরা যেন চোখ সরাতেই পারছে না স্টেজ থেকে। আলো নিভে এসেছে সামান্য, কিন্তু মেহেরিনের হাসির ঝিলিক এখনও উজ্জ্বল। স্টেজ থেকে নেমে আসার সময় হঠাৎই মেহেরিনের চোখ পড়ে রাজের দিকে। রাজ দাঁড়িয়ে আছে একটু দূরে, একেবারে স্থির হয়ে, চোখ মুখ হা করে তাকিয়ে আছে ওদের দিকেই, যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে। চুমকি কুনোই দিয়ে গুতা দেয় মেহেরিনকে, ফিসফিস করে বলে, দেখ কেমন হাঁ করে তাকিয়ে আছে। মেহেরিনের গালের পাশটা চেপে হালকা লজ্জাও পেল, তবে এটা চুমকিকে বুঝতে না দিয়ে বলল, আজব, আমি দেখে কি করব? তাকিয়ে আছে তাই বলে কি আমি চোখে গিয়ে গুতা দিয়ে বলবো, এই বেটা আমার দিকে তাকিয়ে আছিস কেন? ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা লাবিব হেসে উঠে বলে, ব্রো মুখটা বন্ধ করো, নয়তো মাছি ঢুকে যাবে। তুমি যে এইভাবে ক্যাবলাদের মতো তাকিয়ে আছো তা কিন্তু ওরা দেখছে। দেখো চেহারার কি অবস্থা। রাজ তখনও কিছু শুনতে পাচ্ছে না, ওর চোখ শুধু মেহেরিনের দিকেই এক দৃষ্টিতে
তখনই পাশে থাকা মাহির বলে, এভাবে তাকিয়ে থেকো না, সে কিন্তু খুবই ডেঞ্জারাস। রেগে গেলে এসে কিন্তু একেবারে চোখে ঘুষি মেরে দেবে। রাজের ধ্যান ভাঙে মাহিরের কথা শুনে, হেসে ফেলে। রাজ, লাবিব, মাহির হেসে হেসে কথা বলছে। মেহেরিন একটু ভ্রু কুচকে চুমকিকে বলে, দেখ তো চুমকি, মাহির ওর সঙ্গে কিভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন বহুদিনের চেনা। চুমকি ভ্রু তুলে বলল, আরে হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, কেন যেন এমন সহজ কথাবার্তা, আমার ঠিক হজম হচ্ছে না। আচ্ছা বাদ দে, পরে জিজ্ঞেস করে নেব। তখনই মাইক হাতে নিয়ে স্টেজে উঠে আসে আরশ। জমিদার বংশের নাতি হলেও ছেলেটার মুখে সদা হাসি, কণ্ঠে প্রাণ। সে মাইকের দিকে এগিয়ে যায়, একবার চোখ বুলিয়ে নেয় সবার ওপর, তারপর বলে, আমার দারুণ পারফরমেন্স দেওয়া বোনদের জন্য আর একটা ছোট্ট উপহার আছে। এবার মঞ্চে আসছে আমার বড় ভাই রাজ, ও আমাদের একটা গান উপহার দেবে। মঞ্চের আলো আবারও ছড়িয়ে পড়ে, দর্শকরা চমকে ওঠে। রাজ গাইবে? কেউ জানত না। মেহেরিন হালকা চমকে বলে, উনি গানও গাইতে পারে? লাবিব ওদের শুনিয়ে শুনিয়ে পাশ থেকে বলে, এটাই তো ব্রোর গোপন প্রতিভা, সেই প্রতিভা আজ কারোর জন্য সব উজাড় করে দেবে মনে হচ্ছে। আলোয় উজ্জ্বল, মানুষে মানুষে ভরে উঠেছে আঙিনা। জমিদার বাড়ির এই প্রাণবন্ত সন্ধ্যায় সব চোখ এখন মঞ্চের দিকে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাজ হঠাৎ করেই মাইক্রোফোন হাতে তুলে নিল। তার ঠোঁটে এক চাপা হাসি, আশপাশ নিস্তব্ধ। তারপর একটা মৃদু সুর বাজে পেছনে, আর রাজ গাইতে শুরু করে। রাজের গান শুনে মেহেরিন থমকে দাঁড়িয়ে যায়, তার শরীরের প্রতিটি লোমকূপ জেগে ওঠে। এই গান, এই গলার সুর, এই আবেশ, এই ঝরঝরে অনুভব। মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায়। এই গান, এই গলা তো কবি সাহেবের। সে ঠিক সেই দিন রাতে শুনেছিল, তার আগেও একদিন শুনেছে। ঘরের এক কোনায় বসে কে যেন সেই একই ভঙ্গিতে এই গানটা গেয়েছিল। মেহেরিন কাউকে দেখেনি, কিন্তু সুরটা, এটা তো কবি সাহেবের। সেই কবি সাহেব যার লেখা কবিতায়, হঠাৎ করা কথায় মেহেরিন বহুবার নিজেকে খুঁজে পেয়েছে। পাশ থেকে মেহবুবা হঠাৎ মেহেরিনের হাত চেপে ধরে। সে ফিসফিসিয়ে বলে, এই গলা সেদিন রাতে। কথাটা আর শেষ হয় না। মেহেরিন তাকিয়ে থাকে স্টেজের দিকে। রাজ গান গাইছে এখনও, কিন্তু মেহেরিনের ভেতর যেন এক বিস্ফোরণ ঘটে গেছে। শরীর কাঁপছে, হাত ঠান্ডা হয়ে এসেছে। তার মনে হচ্ছে যেন চেনা একটা মানুষ হঠাৎই অচেনা রূপে সামনে এসে দাঁড়িয়েছে। আর সে চোখ সরাতে পারছে না। কণ্ঠের প্রতিটি সুরে তার বুকের ভেতর কাঁপছে। রাজ তখনও গাইছে, আর মেহেরিন টের পাচ্ছে এই ছেলেটা শুধু গাইছে না, তার মনের সমস্ত কথাগুলো যেন সে গানের সুরে ঢেলে দিয়েছে। এটাই কি কবি সাহেব? এটাই কি সেই অচেনা অথচ এত চেনা কণ্ঠ? এটাই কি আমার কবি সাহেব? গান শেষ হতেই রাজ হালকা করে হাসল। তার চোখে একরাশ স্নিগ্ধ আলো। সেই হাসি ছুড়ে দিল ঠিক মেহেরিনের দিকে, যেন গানের প্রতিটি শব্দের অর্থ জানে সে। আর জানে এই মুহূর্তে মেহেরিন ঠিক কতটা এলোমেলো। মেহেরিন কাপা ঠোঁটের কোণে নিজের অনুভূতি লুকানোর ব্যর্থ চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে পেছনে কোথায় থেকে যেন ছায়ার মতো এগিয়ে এলো একটা ছেলে। চেহারায় অদ্ভুত এক ঘৃণিত স্পর্শের আগ্রহ। সে মেহেরিনের একেবারে পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, যেন সুযোগ পেলেই ছুঁয়ে দেবে তাকে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এক ঝড় নেমে এলো। রাজ, যার চোখ সেই দিকেই আটকে ছিল, মুহূর্তেই সুর আর নরম আলো ভুলে এক দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। পায়ের নিচে মেঝে যেন তার রাগের তোপে কেঁপে উঠল। লোকজন কিছু বোঝার আগেই রাজ ছেলেটার হাত খপ করে চেপে ধরল। চোখ দুটো লাল, যেন আগুন জ্বলছে। রাস্কেল বলেই গর্জে উঠল রাজ, মেয়েদের সুযোগ দিচ্ছিস? সাহস কত তোদের? তারপরই ধপাস এক ঘুষি পড়ল ছেলেটার নাক বরাবর। ছেলেটার আর্তনাদ করে কুঁকড়ে গেল। লোকজন ছুটে এলো, চিৎকার শুরু হয়ে গেল চারপাশে। রাজ আরেকটা মারতেই যাচ্ছিল, তখন আরশ আর লাবিব এসে তাকে জাপটে ধরল। ভাই শান্ত হও, এটা পাবলিক প্লেস। আরশ বলল, কি হয়েছে, কি করেছে বলো আমাকে। তুই ছাড় আমাকে, তুই জানিস ও কি করতে চেয়েছিল? যদি আজ ওর গায়ে একটা আঁচড়ও পড়তো, আমি তোকে খুন করে ফেলতাম, ব্লাডি পিচ। নিচে পড়ে থাকা ছেলেটাকে লাথি দিয়ে বলল রাজ। রাজের গর্জনে মাইক্রোফোন ছাড়াই সবাই থেমে গেল। মেহেরিনের সাথে অসভ্যতা করতে চেয়েছিল। শোনা মাত্রই আরশ গিয়ে দুটো লাথি মারল ছেলেটাকে। আশেপাশের মানুষ আরশকে ধরল। রাজ এখনও রাগে গজগজ করছে। লাবিব কানে কানে বলল, ব্রো কুল ডাউন, এখানে অনেকেই আছে। রাজ বলে, আই ডোন্ট কেয়ার। চারপাশের পরিবেশ দেখে রাজ একটু শান্ত হয়। তারপর রাজ দাঁতে দাঁত চেপে ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোদের মতো জানোয়াররা এই সমাজের মানুষের মুখ কালো করে। আজ তুই বেঁচে গেলি, সামনে যদি চোখে পড়িস হাত পা ভেঙে দেব। সবার চোখ তখন রাজের দিকে। মেহেরিনী স্তব্ধ। তার হৃদস্পন্দন যেন রাজের সেই ঘুষির মতোই তীব্র, শক্ত আর গর্জনময়।
ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন আকরাম চৌধুরী। চোখ জ্বলছে রাগে, কণ্ঠ নরম হলেও তাতে চাপা বিষ। তিনি ছেলেটির সামনে এসে একবার তাকালেন। এই ছেলে, তোকে কে দিয়েছে এত বড় সাহস? তারপর কারো কিছু বোঝার আগেই ঠাস করে একটা চপেটাঘাত করলেন। সেই শব্দে মাইকের আওয়াজ থেমে গেল যেন। ভিড়ের মাঝে একটা মুহূর্ত নিস্তব্ধতা। আমার পরিবারের মেয়েদের দিকে বাজে নজর, তাও আবার আমার বাড়িতে দাঁড়িয়ে। তুই বেঁচে গেছিস, রাজ আগে দেখেছে তোকে। আমি দেখলে হাতছাড়া করতাম না। তারপর উনি পুলিশকে ডাকতে বললেন। ছেলেটাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিলেন। এই ধরনের লোক সমাজে ঘুরে বেড়ানোর যোগ্য না। পুলিশ এসে ছেলেটিকে ধরে নিয়ে গেল। মানুষজন প্রশংসা আর গুঞ্জনে ব্যস্ত, কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। এর মাঝেই আকরাম চৌধুরী এগিয়ে এসে রাজের কাঁধে হাত রাখলেন। তুমি আজ প্রমাণ করে দিলে বাবা, তুমি তোমার বাবার আদর্শ ছেলে। তোমার বাবাও একজন এমন মানুষ ছিল। আমি তোমার উপর গর্বিত রাজ। রাজ নিচু গলায় মাথা নোয়ালো। এই বাড়ির মেয়েদের সম্মান আমার নিজের সম্মানের চেয়ে কম নয়। চোখে ভেজা আবেগ, চারপাশে গর্ব আর গুঞ্জন। আর দূরে দাঁড়িয়ে মেহেরিন, যার বুকের ভেতরটা তখনই ধুকপুক করে কাঁপছে, কিন্তু চোখে এখন ভয় না শ্রদ্ধা। রাজকে সে এক নতুন আলোয় দেখছে, একজন যোদ্ধা, একজন নির্ভরতার প্রতীক হিসেবে। অনুষ্ঠানের উষ্ণতা ধীরে ধীরে আগের ছন্দ ফিরে পেয়েছে। আলোর ঝলকানি, মানুষের হাসি আর বাদ্যের তালে আবারও ব্যস্ত হয়ে পড়েছে চারপাশ। কিন্তু এই হৈহুল্লোড়ের মাঝেও মেহেরিন একা, একেবারে একা। চোখে তার এক ধরনের নীরব ঝড়। সে চুপচাপ দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে ভিড়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, এই লোকটা ইচ্ছে করে আমার সামনে আসেনি, ইচ্ছে করে আমার কষ্ট দিয়েছে। এখানে এসে একবারও বলল না আমি আসছি। আমায় জানাতে পারতো না? আমি কি এতটাই অবাঞ্ছিত? আমার কি কোনোই মূল্য নেই তার কাছে? অভিমান তার বুকের ভেতর চেপে বসেছে। গলার ভেতর দলা পাকিয়ে উঠেছে কষ্ট, আর চোখের কোণ ভিজে উঠেছে অজান্তেই। ঠিক তখনই রাজ এগিয়ে আসে মেহেরিনের দিকে। ধীর পায়ে, চোখে মিশ্র আবেগ, অপরাধবোধ, অনুভব আর একরাশ অনুশোচনা। মেহেরিন হঠাৎ রাজকে দেখতে পেয়ে থমকে গেল। একটা মুহূর্তের জন্য চোখে চোখ পড়ল দুজনার। রাজ এগিয়ে আসে, যেন কিছু বলবে। হয়তো তোমার চোখের জল আমি চাইনি, এমন কিছু। কিন্তু মেহেরিন আর দাঁড়ায় না। সেই চেনা রাগ, সেই পুরনো অভিমান তার সমস্ত শরীর জুড়ে তীব্র হয়ে উঠল। এক দৌড়ে সিঁড়ির দিকে ছুটে যায় সে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছে, কাঁধের আঁচলটা ঝুলে পড়েছে, আর চোখের পানি গাল বেয়ে ঝরে পড়ছে। রাজ থমকে দাঁড়ায়, তার চোখে বিস্ময়, আর সাথে বুকে গভীর হালকা একটা খালি শূন্যতা। সে শুধু ফিসফিস করে বলে ওঠে, আরিও না। কোনো উত্তর আসে না, কেবল সিঁড়ির ধাপে ধাপে মেহেরিনের কান্না মিশানো পায়ের শব্দ হারিয়ে যায় জমিদার বাড়ির দোতলার নীরবতায়। দৌড়ে যেতে দেখে মালিহা মির্জা বলে ওঠে, মেহু আসতে যা, পড়ে যাবি তো। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, হাতে পায়ে বড় হয়েছে, একটুও বুদ্ধিশুদ্ধি যদি থাকতো। দোতলার করিডোর ধরে ছুটে যাচ্ছে মেহেরিন। চোখে পানি আর অভিমানের জ্বালাই তার মুখখানা লাল হয়ে উঠেছে। মেহেরিন থমকে যায়, চোখে জল, মুখ ঘুরিয়ে রাখে, কান্না যেন কেউ না দেখে। মেহেরিনের দৌড়ানো দেখে চুমকি আর মেহবুবা ছুটে আসে ওপরে। মেহবুবা মুচকি হাসে, কিন্তু চোখে গভীর দৃষ্টি। সিঁড়ির ধাপে থেমে গিয়ে একবার নিচে তাকিয়ে থাকা রাজের দিকে, আর একবার কাঁদতে থাকা বোনের চলে যাওয়ার দিকে তাকায় আর বলে, এতদিন আমার বোনের ভালোবাসা দেখেছেন, এখন ওর অভিমানটাও দেখুন। খুব রেগে গেছে ও, আর আপনি কাজটা একদমই ঠিক করেননি। আজ আপনি এখানে আসবেন এটা একবার বলে দিলেই পারতেন, আমার বোনের কবি সাহেব। শেষ কথাটা একটু টেনেই বলে মেহবুবা। তারপর আর দাঁড়ায় না, এক দৌড়ে চুমকির সাথে চলে যায় দোতলার দিকে। রাজ একবার মাথা নিচু করে হাসে, ঠোঁটের কোণে এক টুকরো অভিমান মেশানো প্রশ্রয়। সে এক দারুণ দৃশ্য। ঘাড় একটু কাত করে ফিসফিস করে বলে, বুঝেছি, ম্যাডামের অভিমান ভাঙাতে হবে, তবে সমস্যা নাই, অভিমান তো আমিই ভাঙাবো। রেডি থাকবেন ম্যাডাম। তার চোখে এখন আর দ্বিধা নেই, শুধু অদম্য একটা সংকল্প। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, বাতাসে কাঁপছে পর্দা, আর বিছানার একপাশে চুপচাপ শুয়ে আছে মেহেরিন। মুখটা বালিশে গুজে রেখেছে, চোখের পানি এখনো শুকায়নি। মন ভরা অভিমান, মন ভরা কষ্ট, আর একটু ভালোবাসার প্রতীক্ষা। চুমকি আর মেহবুবা পাশে বসে, কেউ ওর পিঠে হাত রাখছে, কেউ চুলে বিলি কেটে দিচ্ছে, কিন্তু তবুও কিছুতেই মেহেরিনের কান্না থামছে না। মেহবুবা একটু বিরক্ত গলায় বলল, এই মেয়ে, কাঁদলে কিন্তু চোখ ফুলে যাবে। কবি সাহেব যদি এখন আসে, তখন তোর চোখ মুখ ফোলা দেখে ভাববে তোকে ভূতে ধরেছে। মেহেরিন বালিশে মুখ গুজে কিছু একটা বলে, কিন্তু বোঝা যায় না।
চুমকি তখন উঠে দাঁড়ায়, একটা দুষ্টু হাসি দিয়ে বলে, ঠিক আছে, এখন আমি গান গাই, দেখি এই মেয়ে হাসে কিনা। একটু গলা খাকারি দিয়ে চুমকি গাইতে শুরু করে। কেমন করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা করিয়া আয়োজন। কেমন করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা করিয়া আয়োজন। মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা। গানের গলা যেমনই হোক না কেন, মেহরিন ঠিক চিনে ফেলে এই গলা কাদের অনুকরণে গাওয়া হচ্ছে। সে এক ঝটকায় উঠে বসে, চোখ বড় বড় করে চুমকির দিকে তাকায়। তুই কি গান গাচ্ছিস? হ্যাঁ, থামবি তুই, থাম। চুমকি গান থামায় না, বরং গলার স্বরটা আরও নাটকীয় করে। কেমন করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা করিয়া আয়োজন। মেহরিন চুপ বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে চুমকির ওপর, বালিশ দিয়ে পেটাতে থাকে। চুমকি কাঁধ ঝাঁকিয়ে হাসে আর বলে, বাঁচাও মেহবুবা, আমাকে বাঁচাও। মেহবুবা পাশে বসে হেসে কাঁপছে। এক পর্যায়ে মেহরিন আর রাগ ধরে রাখতে পারে না, হেসে ফেলে। তিনজন একসাথে বিছানায় হেসে গড়াগড়ি খায়। হাসির মধ্যে কষ্টটা কোথাও মিলিয়ে যায়। চুপচাপ বাতাসে ভেসে আসে সেই পুরনো বন্ধুত্বের গন্ধ, সেই নির্ভরতার অনুভব, যে অনুভবে কোনো রাজের না বলা কথা আর কোনো অভিমান টিকে থাকতে পারে না বেশিক্ষণ। কিন্তু কবি সাহেবের ওপর ভারী অভিমান জমে রইল মেহরিনের। মনে মনে পণ করল আর কথাই বলবে না।